নমস্কার। একটা সময় ছিল ত্রিপুরাতে প্রধানত দুটো দলই ছিল, এক সিপিএম আর কংগ্রেস। 2018 নির্বাচনের পর এর চিত্র পুরোপুরি পাল্টে যায়। কংগ্রেস ত্রিপুরাতে আজ ক্ষয়িষ্ণু শক্তি। 2025 সালে কংগ্রেস কি অবস্থায় আছে তা জানার জন্য আমি এসেছি কংগ্রেস ভবনে। আমার সাথে আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশিস কুমার সাহা। নমস্কার। নমস্কার, আপনাদের শুভেচ্ছা জানাই। আচ্ছা, 2025 সালে দাঁড়িয়ে কংগ্রেস কিভাবে ত্রিপুরাতে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে? সর্বভারতীয় দল হিসেবে সারা দেশ জুড়ে যে দলের স্বাধীনতোত্তর সময় থেকে প্রশাসন এবং সংসদের বিরোধী দল রাজ্যে রাজ্যে শাসন ক্ষমতায় এবং কখনো কখনো বিরোধী দলের ভূমিকা পালন, এগুলি একটা ধারাবাহিকতা। তো এই ধারাবাহিকতায় রাজনীতির যে উত্থান পতন, এতে প্রকৃত রাজনীতিবিদ বা রাজনীতি করার যে আদর্শগত যে ভাবনা, এটা ভারতবর্ষে একমাত্র কংগ্রেস দলের মধ্যেই বিদ্যমান। এবং কংগ্রেস দল সারা দেশে ছিল, আছে, ভবিষ্যতেও আরও ব্যাপক শক্তিশালী হিসাবে পরিগণিত হতে যাচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সামনে কি কি চ্যালেঞ্জ আপনাদের সামনে আসছে? এই মুহূর্তে দেশ এবং রাজ্য দুটি ক্ষেত্রেই সংবিধান, গণতন্ত্র, ন্যায় বিচার এর যে মূল্যবোধ, এটাকে শক্তিশালী করা, সার্বিকভাবে দেশের সমস্ত অংশের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকারকে এটাকে রক্ষা করা, এটা যেমন একটা চ্যালেঞ্জ, সাথে সাথে বিগত কংগ্রেস বা কংগ্রেসের জোটের যে সরকার দেশের ক্ষমতাসীন যে সমস্ত পদক্ষেপগুলি, এই পদক্ষেপগুলিকে সাধারণ মানুষের স্বার্থে এগুলিকে বাঁচিয়ে রাখা, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে এবং রাজনৈতিক ক্ষমতায়ন সহ দেশের স্বার্থে সেগুলিকে বাঁচিয়ে রাখা, এটাও আমাদের কংগ্রেস দলের সৈনিক হিসাবে বা কংগ্রেস দলের যারা গান্ধীবাদী আদর্শে, জাতীয়তাবাদী মূল স্রোতের সঙ্গে কাজ করে চলেছে, তাদের সামনে এটা একটা এখন বড় চ্যালেঞ্জ রূপে দেখা দিয়েছে। এই মুহূর্তে যে রাজ্য কংগ্রেসে তার সাংগঠনিক ক্ষমতা কিরকম আপনি আসার পর যেটা আপনি অনুভব করছেন? যে কিছুদিন আগে আমাদের 2018 থেকে 2023 এটা যদি আমরা দেখি, সেখানে কংগ্রেস দল তার সাংগঠনিক দুর্বলতা বলুন, জনভিত্তি বলুন, এটা খানিকটা শিফট হওয়াতে তার ফলাফল হয়তো সেই রকমভাবে লক্ষ্য করা যায়নি। কিন্তু বর্তমানে সংগঠন তৃণমূল স্তরে যেভাবে আমরা আমাদের গঠন করার কাজ চলছে, এতে আগামী দিনগুলিতে দল এই রাজ্যে একটা গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিকাঠামোগত দিক থেকে উল্লেখযোগ্য স্থান
এটা। তো মোটামুটি মানে আপনার ধারণার মধ্যে বা হিসাব মতে কংগ্রেসের মোটামুটি কতজন অ্যাক্টিভ মেম্বার আছে ত্রিপুরাতে? দেখুন, আমাদের তো মানে মেম্বারশিপ ড্রাইভ যেটা হয়েছিল 2021-22, হুম। এবং তার পরবর্তী সময়ে এটা সকলেরই জানা যে একটা বড় অংশ বিভিন্ন দল থেকে কংগ্রেস দলে এসে যোগদান করেছে। আমরা কিছুদিন আগেও আমাদের যে দলের পক্ষ থেকে আমরা যে কতগুলি কর্মসূচি আমরা গ্রহণ করেছি, দলের বিভাগ শাখা এগুলি থেকে আমরা যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছি, আমাদের দলের বিভিন্ন বিভাগে শাখা সংগঠনে একটা বিরাট অংশের মানুষের তাদের অংশগ্রহণ যেমন হয়েছে এবং যোগদানও সেখানে হয়েছে। এই মুহূর্তে সঠিক সংখ্যা নিরূপণ করা হয়তো এটা আমাদের এই সাংগঠনিক যে পরিকাঠামোগত যে ধাঁচে গিয়ে আমরা সেটাকে নির্ণয় করার ক্ষেত্রে পুরোপুরি আমাদের কাছে হিসেবটা নেই। তবে গত বছর দেড়েকের মধ্যে প্রায় 30,000-এর উপরে ভোটার আমাদের দলে যোগদান করেছে। তো আমাদের দলীয় যে কর্মী সংখ্যা এটা বহুগুণ বেড়ে গেছে, এটা নিশ্চিত। কিন্তু এটাও তো হয়েছে যে কংগ্রেস থেকে এবং ইউথ একটা বড় অংশ বিজেপি দলে যোগ দিয়েছে, সেটা তো হয়েছে 2023 বা 2023-এর পরেও। দেখুন, একটা সর্বভারতীয় পরিস্থিতির সম্মুখীন হয়ে সিদ্ধান্ত এক সময় যেটা হয়েছিল যে বিকল্প শক্তি রূপে বিজেপিকে বেছে নিয়ে বিজেপির যে 1.5-2% ভোটের যে অবস্থান এই রাজ্যে ছিল, সেখানে ওই পরিবর্তনমুখী একটা মানসিকতার কারণে বিজেপি ফুলে ফেঁপে উঠেছে। বর্তমানে এই অবস্থাটা অনেকটাই পরিবর্তন হয়েছে এবং যারাই একসময় ভেবেছিলেন যে বিজেপি ক্ষমতাসীন হলে এই রাজ্যের মানুষের উন্নয়ন হবে, এই রাজ্যের যুবক যুবতীরা তারা কর্মসংস্থান পাবে, এই মানসিকতা নিয়ে যারা বিজেপি দলে গিয়েছিলেন, একটা বিরাট অংশ হতাশ হয়ে এবং বর্তমান বিজেপি তার দল পরিচালনা বা তার সরকার পরিচালনায় তাদের যে ব্যর্থতাই আমি বলবো, এতে করে অনেক যুবক যুবতীরা তারা শিফট করেছে। বিশেষ করে আমাদের কংগ্রেস দলে বা জাতীয় দলের যে মূলস্রোত, এর সঙ্গে থাকার অভিপ্রায় নিয়েই তারা দলে ফিরে আসে।